ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কস্ট পার্ট আমরা করছিলাম। কস্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার মেথডস অফ রেমুনারেশন চ্যাপ্টারটা আমরা শুরু করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। আগের দিন আমরা টাইম রেট সিস্টেম আর পিস রেট সিস্টেম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পিস রেট সিস্টেমেরই একটি ভাগ ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম নিয়ে আলোচনা করব। ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম নিয়ে আলোচনা করার আগে আমরা টাইম রেট সিস্টেম আর পিস রেট সিস্টেমের আরও দুটো প্রবলেম দেখে নেব। আগের দিন আমরা টাইম রেট সিস্টেমে দুটো প্রবলেম দেখেছিলাম। আজকে টাইম রেট সিস্টেম আর পিস রেট সিস্টেমের আরও দুটো প্রবলেম দেখে নেব। প্রবলেম 1টা আগে পড়ে নিই। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস অন দ্য বেসিস অফ টাইম এমপ্লয়েড ইন প্রোডাকশন প্রসেস। কী কী ইনফরমেশান দিয়েছে? আওয়ার্স ওয়ার্কড 58, রেট পার আওয়ার ₹15, ইউনিট প্রডিউসড 1000 ইউনিটস, নর্মাল ওয়ার্কিং আওয়ার্স 48, রেট পার ইউনিট ₹1. ওভারটাইম মিন্স এক্সেস ওভার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স। তার রেট ওভারটাইম রেট 1.5 টাইম অফ নর্মাল রেট। তাহলে এই ইনফরমেশানগুলো দিয়েছে। এই ইনফরমেশানগুলোর সাহায্যে আমরা টাইম রেট সিস্টেমে, কারণ এখানে বলেই দিয়েছে অন দ্য বেসিস অফ টাইম, তাহলে টাইম রেট সিস্টেমে ওয়েজেস ক্যালকুলেট করে নেব। তাহলে দেখো এখানে নর্মাল ওয়ার্কিং আওয়ার কত বলেছে? 48, আর রেট পার ইউনিট বলেছে 1। তাহলে নর্মাল টাইমে 48 আওয়ার্স ইন্টু ₹1 মানে ₹48 পার ইউনিট। আর ওভারটাইম টোটাল আওয়ার্স ওয়ার্কড 58, কিন্তু নর্মাল ওয়ার্কিং আওয়ার 48। তাহলে নর্মাল ওয়ার্কিং আওয়ার যেখানে 48 আর কাজ করেছে কতক্ষণ? 58। তাহলে 10 আওয়ার্স ওভারটাইম করেছে। তার রেট ওভারটাইম রেট কত বলেছিল? 1.5 টাইম অফ নর্মাল রেট। তার মানে যখন নর্মাল রেট 1, তার 1.5 টাইম, তার মানে 1 ইন্টু 1.5 মানে 1.5। তাহলে 10 আওয়ার্স ইন্টু ₹1.5 ক্যালকুলেট করে 15 পার ইউনিট। তাহলে টোটাল করেছি 63 পার ইউনিট। কিন্তু আমাদের টাইম রেটে বার করতে হবে, তাই আওয়ার্সে বার করতে হবে। তাহলে ওয়েজেস পার ইউনিট অফ টাইম হচ্ছে 63 ইন্টু 15। কেন 15? দেখো রেট পার আওয়ার বলেছিল 15, কারণ আমরা জানি টাইম রেট সিস্টেমে আমাকে পার আওয়ারে আনসার বার করতে হবে। তাই 63 ইউনিট আর ₹63 ইন্টু 15 করে আমাদের ওয়েজেস বেরোচ্ছে ₹945। তাহলে এইটা একটা আমরা টাইম রেট সিস্টেমের প্রবলেম দেখলাম। এরপরে আর একটা প্রবলেম দেখে নিই। কিশোর কুমার, এ ওয়ার্কার অফ সাউথ সিটি মিলস লিমিটেড, produced 480 units in 8 hours, where standard production per hour is 50 units and wage rate per hour is ₹20. Calculate the wages of কিশোর কুমার। তাহলে এখানে দেখো ইউনিট দিয়ে দিয়েছে, তাই এটা বোঝাই যাচ্ছে এটা একটা পিস রেট সিস্টেমের অঙ্ক। তাহলে কি বলেছে না, কিশোর কুমার যে একজন ওয়ার্কার অফ সাউথ সিটি মিলস, সে কতটা প্রোডাকশন করেছে? 480 ইউনিটস ইন 8 আওয়ার্স। 8 আওয়ার্সে 480 ইউনিট প্রোডাকশন করেছে, কিন্তু তার স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা দিয়েছে পার আওয়ারে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার ইজ 50 ইউনিটস অ্যান্ড ওয়েজ রেট পার আওয়ার কত বলে দিয়েছে? ₹20। তাহলে এখান থেকে আমাকে তার ওয়েজেস অফ কিশোর কুমার ক্যালকুলেট করতে হবে। তো সলিউশনটা দেখে নেব। তাহলে দেখো স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড কত বলেছিল? 50 ইউনিটস।
তাহলে এখানে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর 50 ইউনিটস ইজ 1 আওয়ার, অর্থাৎ 1 আওয়ারে 50 ইউনিটস। আর টাইম রেটটা বলেছে ₹20 পার আওয়ার। পিস রেট সিস্টেমের একটা ফর্মুলা হয়, তাহলে সেই ফর্মুলাটা আগে দেখে নিই। হেন্স স্ট্রেট পিস রেট ইজ ইকাল টু স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ যে কোনো পিস রেট সিস্টেমের অঙ্ক করতে গেলে বা পিস রেট ক্যালকুলেট করতে গেলে কিন্তু এই ফর্মুলাটা লাগবে। তাহলে স্ট্রেট পিস রেট সিস্টেম ইজ ইকাল টু স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। তাহলে স্ট্যান্ডার্ড রেট আমাদের অঙ্কে কত বলেছিল? ₹20 স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার কত বলেছিল? 50 স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে 50 ইউনিটস, তাহলে আমরা ক্যালকুলেট করে আমাদের পিস রেট কত বেরিয়েছে? ₹0.40। তাহলে এবারে আমরা ওয়েজেস ক্যালকুলেট করব। আমাদের পিস রেট সিস্টেমের যা ফর্মুলা, নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন্টু পিস রেট। তাহলে নাম্বার অফ ইউনিট প্রডিউসড অঙ্কে কত বলেছিল? 480 ইউনিট ইন্টু 0.40। তাহলে আর্নিং হচ্ছে ₹192। তাহলে এইভাবে আমরা পিস রেট সিস্টেমের অঙ্কগুলো করে নেব, অবশ্যই এই ফর্মুলাটার সাহায্যে। তাহলে আমরা একটা টাইম রেট সিস্টেম আর একটা পিস রেট সিস্টেমের অঙ্ক দেখে নিলাম। এরপর আমরা ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে চলে যাব। আমরা দেখেছিলাম যে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের দুটো ভাগ আছে, একটা হচ্ছে টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম আর একটা হচ্ছে মেরিক্স মাল্টিপল পিস রেট সিস্টেম। তো প্রথমে আমরা টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমটা দেখে নেব। টেলর ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এটা তোমরা বিএসটিডিতেও আগে পড়েছো যে টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, কারণ এটা তোমাদের 1 মার্কসের কোশ্চেনে বা এমসিকিউতেও অনেক সময় আসে। নেক্সট, দ্য বেসিক প্রিন্সিপল অফ দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট অ্যাজ অ্যাডভোকেটেড বাই টেলর ইজ। টেলর যে মেথডটা বলেছিল সেই অনুযায়ী, টেলরের মত অনুযায়ী তার মূল নীতিটা হচ্ছে, বেসিক প্রিন্সিপালটা কি বলেছে? দ্য inefficient workers will be punished for their less efficiency in producing the goods by paying them lower price rate of wage payment। মানে কি না, একজন অদক্ষ শ্রমিক তার কম উৎপাদন করার জন্য কম হারে মজুরি প্রদান করে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ যে অদক্ষ তাকে কম রেটে মজুরি দেওয়া হবে। আর অ্যান্ড দ্য এফিসিয়েন্ট ওয়ার্কার্স উইল বি রিওয়ার্ডেড, এবং যে দক্ষ, যে এফিসিয়েন্ট, তাকে রিওয়ার্ড করা হবে ফর দেয়ার মোর এফিসিয়েন্সি, তাদের বেশি পরিমাণে দক্ষতার জন্য, অর্থাৎ তাদের দক্ষতার জন্য প্রডিউসিং গুডস বাই পেইং দেম হায়ার প্রাইস রেট অফ ওয়েজ পেমেন্ট। মানে যে অদক্ষ শ্রমিক তাকে তার কম এফিসিয়েন্সির জন্য, কম প্রডিউস করার জন্য কম রেটে ওয়েজেস দেওয়া হবে, আর যে দক্ষ, যে বেশি প্রোডাকশন করে, তাকে বেশি উৎপাদন করার ক্ষমতার জন্য বেশি হারে মজুরি প্রদান করে পুরস্কৃত করা হবে। এই পদ্ধতির প্রবক্তা টেলরের মতে উৎপাদনের কাজে অদক্ষ শ্রমিকের কোনো জায়গা নেই। টেলর believed that there is no place of the inefficient workers in the process of production. প্রোডাকশনের কাজে যে ইনএফিসিয়েন্ট সেরকম ওয়ার্কারের কোনো জায়গা নেই। অন দ্য বেসিস অফ দিস আন্ডারস্ট্যান্ডিং, এই মতের ওপর ভিত্তি করে টেলর হ্যাজ সাজেস্টেড 2 টাইপস অফ পিস রেট। কি কি? হাই পিস রেট, লো পিস রেট। টেলর 2 রকম পিস রেটের কথা বলেছেন। একটা হচ্ছে হাই পিস রেট, সেটা কে পাবে? অনলি টু দ্য এফিসিয়েন্ট ওয়ার্কার্স, শুধুমাত্র এফিসিয়েন্ট ওয়ার্কাররা পাবে। আর লো পিস রেট কে পাবে? অনলি টু দ্য ইনএফিসিয়েন্ট ওয়ার্কার্স। এখন প্রশ্ন হচ্ছে, এই এফিসিয়েন্ট আর ইনএফিসিয়েন্ট কিসের বেসিসে
জাজ করা হবে। The workers will be recognized as efficient workers only if they can complete their job within the standard time period determined for this particular job. ওই কাজের জন্য যে স্ট্যান্ডার্ড টাইম ডিটারমাইন করা হয় সেই কাজে সেই টাইমের মধ্যে যে ওয়ার্কাররা কাজ কমপ্লিট করতে পারবে তারা হচ্ছে এফিসিয়েন্ট, আর যারা ওই টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে পারবে না তারা হচ্ছে ইনএফিসিয়েন্ট। তাহলে টেলারের মতে কোনো ওয়ার্কার এফিসিয়েন্ট না ইনএফিসিয়েন্ট সেটা এইভাবে ডিসাইড করা হয়। যারা এইভাবে ডিসাইডেড হবে যে তারা এফিসিয়েন্ট তারা হাই পিস রেটে ওয়েজেস পাবে, আর যারা এফিসিয়েন্ট হবে না ইনএফিসিয়েন্ট ওয়ার্কার্স তারা লো পিস রেটে ওয়েজেস পাবে। এইটা হচ্ছে টেলারের কনসেপ্ট। তো এই যে কনসেপ্টটা সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো একটা এক্সাম্পল আমি এখানে বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন আ ডে অফ 8 আওয়ার্স 500 ইউনিটস। তাহলে 8 আওয়ার্সে একটা দিনে 8 আওয়ার্স কাজ করলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 500 ইউনিটস। দুজন ওয়ার্কার আছে রাজা অ্যান্ড রানী। রাজার আউটপুট 450 ইউনিটস আর রানিজ আউটপুট 520 ইউনিটস। দুটো পিস রেট বলে দিয়েছে। হায়ার পিস রেটটা হচ্ছে ₹1.20 পার ইউনিট আর লোয়ার পিস রেটটা হচ্ছে ₹0.80 পার ইউনিট। তাহলে এখানে দেখো রাজা 450 ইউনিট প্রোডাকশন করেছে আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলে দিয়েছে 500 ইউনিট, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশনের থেকে কম। তাহলে এক্ষেত্রে রাজা কোন রেটে ওয়েজেস পাবে? লোয়ার পিস রেটে। আর রানীর প্রোডাকশান 520, তো রানীর প্রোডাকশান স্ট্যান্ডার্ড প্রোডাকশানের থেকে বেশি, তাহলে রানী কোন রেটে ওয়েজেস পাবে? হায়ার পিস রেটে। তো এইভাবে আমরা ওয়েজেসগুলো দেখে নেব। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশান 500 ইউনিটস, রাজাস আউটপুট 450 ইউনিটস যেটা লেস দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশান, আর রানিস আউটপুট 520 ইউনিটস যেটা হচ্ছে মোর দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশান। তাহলে টোটাল আর্নিং অফ রাজা কোন রেটে পাবে? লোয়ার রেটে। তাহলে 450 ইউনিটস ইন্টু ₹0.80 ₹360। আর রানী যে স্ট্যান্ডার্ড প্রোডাকশনের থেকে বেশি কাজ করেছে তাহলে সে হাই রেটে ওয়েজেস পাবে। তাহলে 520 ইউনিটস ইন্টু ₹1.20, তার ওয়েজেস 624। তাহলে এটাই হচ্ছে টেলারের কনসেপ্ট, যে ইনএফিসিয়েন্ট তাকে কম রেটে ওয়েজেস দিয়ে শাস্তি দেওয়া হবে এবং যে এফিসিয়েন্ট তাকে বেশি রেটে ওয়েজেস দিয়ে পুরস্কৃত করা হবে। এই টেলারের বৈষম্যমূলক মজুরির হার পদ্ধতি মানে টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার আমরা এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নেব। প্রথমে দেখো বলেছে অ্যাডভান্টেজের ফার্স্টে কি আছে? ইজি মেথড। এই পদ্ধতিতে শুধুমাত্র দু ধরনের মজুরির হার অনুসরণ করেই পারিশ্রমিক দেওয়া হয়, তাই দক্ষ শ্রমিকরা উচ্চ হারে আর অদক্ষ শ্রমিকরা নিম্ন হারে মজুরি পেয়ে থাকে। ফলে এই পদ্ধতিতে শ্রমিকদের পারিশ্রমিক নির্ধারণ করার কাজটা কিন্তু যথেষ্টই সহজ। নাম্বার 2 কি বলছে? এনকারেজিং। কাদের কাছে এনকারেজিং? দক্ষ শ্রমিকদের উচ্চ হারে মজুরি প্রদানের ব্যবস্থা করার ফলে অদক্ষ শ্রমিকদের মধ্যে একটা দক্ষ হওয়ার প্রবণতা এবং উৎসাহ দুইই দেখা যায়, যে যারা অদক্ষ শ্রমিক তারা হাই রেটে ওয়েজেস পাওয়ার জন্য তারা দক্ষতা বাড়াতে সচেষ্ট হয়, অর্থাৎ তাদের মধ্যে সেই প্রবণতা এবং উৎসাহ দেখা দেয়। নাম্বার 3 রিডাকশন ইন ওভারহেড, উপরিব্যয় হ্রাস। যারা দক্ষ শ্রমিক তাদের প্রোডাকশান বেশি হচ্ছে, তো আমরা জানি যে যেখানে প্রোডাকশান বেশি হয় সেখানে প্রোডাকশান কস্ট অর্থাৎ পার ইউনিট কস্টটা কম হয়, তো সেক্ষেত্রে আমাদের ওভারহেড কস্টে কিন্তু রিডাকশান হয়। নাম্বার 4 অ্যাডিকুয়েট রেমুনারেশন, উপযুক্ত পারিশ্রমিক। অদক্ষ শ্রমিকরা এই পদ্ধতিতে যথাযথ হারে মজুরি পায় না ঠিকই, কিন্তু দক্ষ যারা তারা কিন্তু উপযুক্ত পারিশ্রমিক প্রদান করার ব্যবস্থা এই পদ্ধতিতে আছে। নাম্বার 5 কম্পিটিটিভ মেন্টালিটি,
প্রতিযোগী মনোভাব। দক্ষতার সঙ্গে উৎপাদন করো, নতুবা হতাশ হয়ে কারখানা ছেড়ে চলে যাও। এই নীতিতে বিশ্বাস করে বলে পর্যায়ক্রমে অদক্ষ শ্রমিকরা কারখানা ছেড়ে চলে যায় এবং শুধুমাত্র দক্ষ শ্রমিকরাই উৎপাদনের কাজে যুক্ত থাকে। মানবতার দৃষ্টিভঙ্গিতে বিষয়টা গ্রহণযোগ্য না হলেও এই পদ্ধতিতে শ্রমিকদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়, কারণ তাকে দক্ষ হয়ে উঠতে হবে, তা না হলে তাকে কারখানা ছেড়ে চলে যেতে হবে। তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমরা দেখে নিলাম টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের। এরপরে আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নেব। প্রথম ডিসঅ্যাডভান্টেজ কি বলছে? হার্শ পানিশমেন্ট, কঠোর শাস্তি। অদক্ষ শ্রমিকরা এই পদ্ধতিতে কঠোর শাস্তির সম্মুখীন হয়। সামান্য অদক্ষতার কারণে তাদের পারিশ্রমিকে অনেক বেশি হারে মজুরি কাটার ব্যবস্থা কিন্তু এই পদ্ধতিতে রয়েছে। কারণ দেখো, যারা অদক্ষ শ্রমিক তারা এমনিতেই প্রোডাকশন কম করছে, তার ওপর তাদের রেটটাও অনেক কম। তাহলে তাদের সেক্ষেত্রে ওয়েজেসের পরিমাণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। আমরা যে এক্সাম্পলটা দেখলাম রাজা আর রানী, সেখানে দেখো দুজনের মধ্যে কতটা ডিফারেন্স। আমরা রানীর আউটপুট যে ছিল দক্ষ, সে তার ওয়েজেস দেখলাম 624, আর একজন ইনএফিসিয়েন্ট ওয়ার্কার রাজা যে লো রেটে পেয়েছিল ওয়েজেস তার ছিল 360। তাহলে তাদের দুজনের মধ্যে ওয়েজেসের অনেকটা ডিফারেন্স তৈরি হয়। তাই মনে করা হয় টেলারের এই সিস্টেমটা যারা অদক্ষ শ্রমিক, যারা ইনএফিসিয়েন্ট, তাদের কাছে কঠোর শাস্তিমূলক। নাম্বার 2, মিনিমাম ওয়েজেস, ন্যূনতম মজুরি। অনেক ক্ষেত্রেই অদক্ষ শ্রমিকদের শাস্তির বোঝা এতটাই হয় যে তারা তাদের ন্যূনতম পারিশ্রমিক পাওয়া থেকেও বঞ্চিত হয়, অর্থাৎ তাদের যে মিনিমাম ওয়েজেস সেটাও অনেক সময় তারা পায় না। ফলে ন্যূনতম মজুরি পেতে তাদের আইনের সাহায্য নিতে হয়। নাম্বার 3, ফ্রাস্ট্রেশন ইন ওয়ার্ক, কাজে অবসাদ। কারণ যারা অদক্ষ তাদের অদক্ষতার কারণে দিন দিন নিম্ন হারে মজুরি পেতে পেতে তাদের কাজের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়। ফলে তাদের দক্ষতা কিন্তু বাড়ার বদলে আরও বেশি কমে যায়। নাম্বার 4, মেজর ডিফারেন্স, বিস্তর ব্যবধান। যেটা আমি বললাম যে একজন দক্ষ শ্রমিক আর একজন অদক্ষ শ্রমিকের মজুরির মধ্যে একটা বিস্তর ব্যবধান তৈরি হয়। নাম্বার 5, অবজেকশন ফ্রম ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠনের আপত্তি। বৈষম্যমূলক এই ধরনের মজুরির হার প্রতিষ্ঠানে গ্রহণ করা হলে শ্রমিকদের নিজেদের মধ্যেই কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়, একটা বিভাজন তৈরি হয়। তাই সক্রিয় কোনো শ্রমিক সংগঠন, যারা ট্রেড ইউনিয়ন থাকে, তারা কিন্তু কারখানায় এই পদ্ধতি চালু করার ক্ষেত্রে তীব্র আপত্তি জানায়। তাহলে টেলারের যে বৈষম্যমূলক হার পদ্ধতি আমরা দেখলাম, ডিফারেন্সিয়াল পিস রেট, সেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা জানলাম। এবং টেলারের মতে দুরকম ওয়েজ রেট হয়, সেটা হায়ার রেট আর লোয়ার রেট। তো তার মতে তার কনসেপ্টটাও আমরা জানলাম। ডিফারেন্সিয়াল পিস রেটের ক্ষেত্রে আরেকটা ভাগ ছিল মেরিক্স মাল্টিপল পিস রেট সিস্টেম। এবার আমরা এই মেরিকের কনসেপ্টটাও দেখে নেব। In order to remove the problems as identified in the wage payment system developed by Taylor, Merrick has introduced this revised system of wage payment. টেলারের যে বৈষম্যমূলক মজুরির হার পদ্ধতি, সেটা অধিকাংশ শ্রমিকদেরই পছন্দ ছিল না। তাই এবং অবশ্যই শ্রমিক সংগঠনগুলোরও আপত্তি ছিল। তাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি এই পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল, অর্থাৎ তারা টেলারের নীতি অবলম্বন করতে চাইছিল না। তো সেক্ষেত্রে এই অসুবিধা দূর করার জন্য মেরিক একটা নতুন পদ্ধতির সূত্রপাত ঘটায়। আন্ডার দিস সিস্টেম, মেরিকের সিস্টেম অনুযায়ী 3 different rates of wage payment has been decided. অর্থাৎ টেলার যেখানে 2 রকমের ওয়েজ রেট সিস্টেম বলেছিল, মেরিক সেখানে 3 different wage payment সিস্টেমের কথা বলেছে।
অন দ্য বেসিস অফ ডিফারেন্ট লেভেলস অফ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি লেভেল অনুযায়ী মেরিট 3 রকম ওয়েজ পেমেন্ট রেটের কথা বলেছে। তাহলে সেগুলো কি আমরা একটু দেখে নিই। মেরিটস মাল্টিপল পিস ওয়েজ রেট, যেটা 3 রকম আছে। দেখো আমি একটা ছকের সাহায্যে বলেছি, লেভেল অফ প্রোডাকশন, রেট অফ ওয়েজেস। যখন লেভেল অফ প্রোডাকশন লেস দ্যান অর ইকুয়াল টু 83% অফ স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশন, স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশানের 83%-এর কম বা ইকুয়াল যদি প্রোডাকশান হয়, তাহলে রেট অফ ওয়েজেসটা হচ্ছে অর্ডিনারি পিস রেট। আমরা এতক্ষণ যে অর্ডিনারি পিস রেট দেখলাম, সেই অর্ডিনারি পিস রেটে ওয়েজেস পাবে যদি তার এফিসিয়েন্সি বা যদি আমি বলি স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশানের তুলনায় 83%-এর কম বা ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু 83%। নাম্বার 2-তে আর একটা বলেছে মোর দ্যান 83% বাট আপ টু 100% অফ স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশান। স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশানের 83%-এর বেশি কিন্তু আপ টু 100% যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার রেট অফ ওয়েজেসটা হচ্ছে 110% অফ অর্ডিনারি পিস রেট। আর নাম্বার 3-তে বলেছে তার এফিসিয়েন্সি লেভেল যদি মোর দ্যান 100% অফ স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশান হয়, অর্থাৎ তার এফিসিয়েন্সি মোর দ্যান 100%, তাহলে সেক্ষেত্রে তার রেট অফ ওয়েজেসটা হচ্ছে 120% অফ অর্ডিনারি পিস রেট। তাহলে 3টে লেভেলের কথা বলেছে। 83% বা তার কম হলে তার রেট অফ ওয়েজেসটা হবে অর্ডিনারি পিস রেট। 83%-এর বেশি কিন্তু 100% পর্যন্ত যদি হয়, তাহলে তার রেট অফ ওয়েজেস হচ্ছে অর্ডিনারি পিস রেটের 110%। আর যদি 100%-এর বেশি হয়, মোর দেন 100% হয়, তাহলে সেক্ষেত্রে রেট অফ ওয়েজেসটা হচ্ছে 120% অফ অর্ডিনারি পিস রেট। তাহলে মেরি এখানে পরিষ্কারভাবে রেট অফ ওয়েজেসগুলো ডিসাইড করে দিয়েছে। তাহলে এটাই হচ্ছে টেলর আর মেরিকের কনসেপ্ট। এরপরে আমরা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মেরিক্স মাল্টিপল পিস রেট সিস্টেমগুলো দেখে নেব। প্রথমে অ্যাডভান্টেজগুলো দেখে নিই। প্রথম বলছে বেটার পলিসি, মানে উন্নততর নীতি। টেলরের বৈষম্যমূলক নীতির ন্যায় এই পদ্ধতিতে সেই অর্থে কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। তুলনামূলকভাবে এই পদ্ধতিতে অনেক উন্নততর নীতি অনুসরণ করা হয়। নাম্বার 2, প্রি ডিটারমাইন্ড রেট। দেখুন রেটগুলো কিন্তু প্রি ডিটারমাইন্ড, পূর্ব নির্ধারিত, তাই ব্যবস্থাপকরা চাইলে যেমন অধিক হারে মজুরি দিতে পারে না, তেমনি অদক্ষ শ্রমিকদের কম হারেও মজুরি দিতে পারবে না। নাম্বার 3, শ্রমিক সংগঠনের আপত্তি, অবজেকশনস ফ্রম ট্রেড ইউনিয়ন। মজুরি প্রদানের এই পদ্ধতি অবলম্বন করা হলে শ্রমিক সংগঠনগুলো সেই অর্থে বিশেষ আপত্তি করে না, কেননা অদক্ষ শ্রমিকদের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কম হারে মজুরি প্রদানের নীতি এখানে গ্রহণ করা হয় না। আর লাস্ট পয়েন্ট, মিনিমাম ওয়েজেস, ন্যূনতম মজুরি। এই মেরিকের সিস্টেমে মজুরি প্রদান করা হলে শ্রমিকদের ন্যূনতম মজুরি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়, কেননা একজন শ্রমিক যে পরিমাণ পণ্যই উৎপাদন করুক না কেন, তার একক প্রতি উৎপাদনের মজুরির হার কখনোই সাধারণ পরিমাণ ভিত্তিক মজুরির হারের থেকে কম হতে পারে না। তাই একটা মিনিমাম ওয়েজেস তারা কিন্তু সবসময়ই পাবে। আর ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? ফার্স্ট পয়েন্ট বলছে ইনএফিসিয়েন্ট ওয়ার্কার্স, অদক্ষ শ্রমিক। এই পদ্ধতিতে টেলারের মতন অদক্ষ শ্রমিকদের শাস্তি দেবার কিন্তু কোনো সংস্থান নেই, ফলে অদক্ষ শ্রমিকদের অর্থনৈতিক শাস্তির ভয় দেখিয়ে তাদের দক্ষতা বৃদ্ধির যে কৌশল, তা এই পদ্ধতিতে কার্যকর হয় না। নাম্বার 2, নাম্বার অফ লেভেলস।
স্তরের সংখ্যা, এক্ষেত্রে মজুরি প্রদানের হার নির্ধারণ করার জন্য শ্রমিকদের মোট 3টে ভাগে ভাগ করা হয়, ফলে অধিক দক্ষ শ্রমিকদের কিংবা অতি অদক্ষ শ্রমিকদের মজুরির হার আলাদাভাবে স্থির করা সম্ভব হয় না। নাম্বার 3, ওয়ার্কার বেসড ডেটা, শ্রমিক ভিত্তিক তথ্য। যেহেতু দক্ষতার বিচারে প্রত্যেক শ্রমিকের মজুরির হার নির্ধারণ করতে হয়, তাই দক্ষতা নির্ণয়ের জন্য প্রত্যেক শ্রমিকের জন্য কিন্তু আলাদাভাবে উৎপাদন সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হয়। আর লাস্ট পয়েন্ট, প্রপার কন্ট্রোল, যথাযথ নিয়ন্ত্রণ। সঠিকভাবে এই পদ্ধতি অনুসারে শ্রমিকদের মজুরি প্রদান করতে হলে শ্রমিকদের কাজের এবং তাদের উৎপাদনের উপর যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু আরোপ করতে হবে। ফলে প্রতিষ্ঠানের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট মানে প্রশাসনিক ব্যয় অনেকটা বৃদ্ধি পায়। তাহলে আমরা টেলার আর মেরিকের কনসেপ্টটা দেখে নিলাম। নেক্সট দিন আমরা এই টেলার আর মেরিকের কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম করে নেব।